দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টর অন কল। আজ আমরা আলোচনা করব হাঁপানি রোগ নিয়ে এবং দর্শক আমাদের সাথে থাকেন দেশবরণ এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা এবং আজ সারা আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, ফোন করুন 982405 নাম্বারে। আমাদের সাথে আছেন ডাক্তার শেখ নাজমুল ইসলাম, রেসপিরেটরি বিশেষজ্ঞ। আপনার কাছ থেকে আজ হাঁপানি রোগ নিয়ে আমরা অনেক কিছুই জানবো। প্রথমে আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি যে হাঁপানি রোগ কি ধরনের সংক্রমণ দ্বারা হয়? যমুনা টিভির সব দর্শককে স্বাগত জানাচ্ছি। হাঁপানি আসলে এটি একটি জেনেটিক ডিজিজ। এটি দেখা যায় যে বংশ পরম্পরায় যদি বংশে কারো থেকে থাকে, যারা সরাসরি ব্লাড কানেক্টেড আত্মীয় স্বজন, বাবা মা, দাদা নানা, ফুপু খালা, যাদের সাথে আমরা সরাসরি ব্লাড কানেক্টেড, এবং এটা আসলে একটি অ্যালার্জিজনিত রোগ। অ্যালার্জিজনিত রোগ, শ্বাসনালীর যে অ্যালার্জিটা সেটাকে আমরা অ্যাজমা বলছি বা হাঁপানি বলছি। অ্যালার্জি এক একটা অঙ্গে এক একটা রূপ ধারণ করে, এক একটা নাম ধারণ করে। যেমন আমাদের যখন চোখে অ্যালার্জি হয় সেটাকে আমরা বলি অ্যালার্জিক কনজাংটিভাইটিস, যখন নাকে হচ্ছে আমরা বলছি অ্যালার্জিক রাইনাইটিস। এই সেমভাবে আমাদের যখন স্কিনে হচ্ছে আমরা বলছি অ্যালার্জিক আর্টিক্যারিয়া বা আর্টিক্যারিয়া। যখন শ্বাসনালীতে হচ্ছে এটাকে আমরা বলছি অ্যাজমা বা হাঁপানি। এবং এটার ক্ষেত্রে একটি ট্রিগার ফ্যাক্টর থাকছে যেটার প্রতি আমি সংবেদনশীল বা আমার শ্বাসনালী সংবেদনশীল। সেটাতে যখন আমি এক্সপোজড হচ্ছি, প্রথমবার এক্সপোজড হলে আমার অ্যালার্জিটা এতটুকু থাকছে, দ্বিতীয়বার আরেকটু বাড়ছে, তৃতীয়বার আরেকটু। সো একটা সময় যে সাবসিকুয়েন্ট এক্সপোজারের পর আমার প্রচণ্ড অ্যাটাক বা শ্বাসকষ্ট, কাশি ইত্যাদি হিসেবে এটা লক্ষণ প্রকাশ পাচ্ছে। আচ্ছা, তাহলে এটার প্রধান লক্ষণগুলো কি কি একটু জেনে নিতে চাই। সাধারণত এটার প্রধান লক্ষণ হিসেবে রোগীরা বলে থাকেন যে শ্বাসকষ্টের কথা, এবং যখন উনি শ্বাস নেন উনি আওয়াজ শুনতে পান, কারণ আমাদের শ্বাস নালীগুলো সংকুচিত হয়ে আসে অ্যালার্জিক রিয়াকশনের কারণে, এবং আমাদের যে শ্বাসতন্ত্রের ভিতরে যে মাসেলগুলো ওগুলো বেশ সংকুচিত হয়ে ওঠে। তখন দেখা যায় যে বিভিন্ন সাইজের শ্বাসনালীর মধ্যে দিয়ে বাতাস টেনে নেওয়ার সময় তখন বিভিন্ন ধরনের আমরা যেরকম বাঁশির বিভিন্ন বাঁশির যে আওয়াজটা, ঠিক সেই আওয়াজটার মধ্যে যেটাকে আমরা হুইজিং বলি, হুইজিং নিয়ে প্রেজেন্ট করতে পারে, আর কাশি নিয়েও প্রেজেন্ট করতে পারে। এবং অনেকের দেখা যায় খুব সচরাচর যে অ্যাজমার পাশাপাশি যেহেতু আমাদের শ্বাসনালী শুরু হয়েছে নাক থেকে, এই নাকের যে মিউকোসা এখানেও অ্যালার্জি থাকে, সো অ্যালার্জিক রাইনাইটিসও থাকে। তো অনেকে হাঁচি বা নাক দিয়ে পানি ঝরা দিয়েও কিন্তু শুরু হতে পারে। আচ্ছা, হাঁপানি রোগ আসলে কিভাবে ছড়ায় এবং এটা ছোঁয়াচে কিনা? না, এটি ছোঁয়াচে রোগ নয়। এটি আসলে ছোঁয়াচে রোগ সাধারণত ইনফেকশাস ডিজিজ যেগুলো বা সংক্রামক ব্যাধিগুলো সাধারণত ছোঁয়াচে। আর হাঁপানি রোগটা যেটি বললাম যে বংশ পরম্পরায়, যে আমার মা বা বাবা বা আমার বংশের কারো ছিল, সেখান থেকে আমি এই অ্যালার্জিক একটা টেন্ডেন্সি আমার ব্লাডে আছে, এবং একটা ট্রিগার ফ্যাক্টর আছে। পার্টিকুলার কোনো একটা খাবারের বস্তু হতে পারে, কোনো ডাস্ট হতে পারে, ঠান্ডা বাতাস হতে পারে, এনভায়রনমেন্টাল চেঞ্জ, এই ধরনের একটা ট্রিগার থাকতে পারে, কোনো উপাদান হতে পারে, সাবস্ট্যান্স। সেগুলোর থেকে দেখা যায় যে হঠাৎ করে একটা ট্রিগার হলো এবং আমার শ্বাসনালীটা ওগুলোর প্রতি বেশ সংবেদনশীল, এবং সাথে সাথে শ্বাসনালী তাকে প্রোটেক্ট করার জন্য যে আমাদের মাংসগুলো সংকুচিত হয়ে এবং অনেক বেশি সিক্রেশন হয়ে যেগুলো সর্দি আকারে বেরোচ্ছে এবং শ্বাসনালীটাকে অকুপাই করে ফেলে, ফলে কিন্তু আমাদের ব্রিথ ইন করতে, শ্বাস নিতে বেশ কষ্ট হয়। আচ্ছা, তো হাঁপানি রোগীদের ক্ষেত্রে একটা ব্যাপার দেখা যায় যে খুব বেশি চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়, যে সেটা হচ্ছে খাবার দাবার নিয়ে। আসলে বাছবিচার করে খাওয়া দাওয়া করেন। অনেকে বলেন যে কিছু খাবার খেলে হয়তো বা এই রোগটা বা হাঁপানিটা বেড়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, অ্যালার্জি শুরু হয়ে যায়। এটা কি হতে পারে কিনা, বা যাদের হাঁপানি রোগ আছে তাদের খাবারের কোনো বিবেচনা নিতে হবে কিনা? আসলে পৃথিবী খুব বৈচিত্র্যময়। প্রথমত আমরা মানুষ যেরকম দেখতে, এক একজনের চেহারা কিন্তু এক এক রকম। এটা আসলে আমাদের জেনেটিক পারমুটেশন কম্বিনেশনের জন্য। ঠিক সেইমভাবে অ্যালার্জির ব্যাপারটাও এরকম সাবজেক্টিভ। লাইক আমরা সাধারণত যেগুলো জানি যে অ্যালার্জি প্রবণ খাবার, কথার কথা আমি যদি উদাহরণ দিই যে ইলিশ, চিংড়ি, গরুর মাংস, এই ধরনের কিছু, পুঁই শাক, আসলে এটা নেসেসারি না যে আমার অ্যালার্জি আছে মানে এই চারটাতেই আমার অ্যালার্জি থাকবে। এমন হতে পারে যে আমার শুধু গরুতে অ্যালার্জি, বাকি তিনটাতে নাই। তাহলে আমি কি বাকি এই চারটা খাবারই খাবো না? না, আমি শুধু গরুটা খাবো না। আমার চিংড়িতে অ্যালার্জি, তাহলে আমি চিংড়িটা খাবো না। তো এই ক্ষেত্রে আমরা সাধারণত রোগীদেরকে বলি যে আপনার কোনটা খেলে প্রবলেম হয়। সাধারণত খাওয়া মাত্র 24 ঘন্টার মধ্যেই আপনার রিয়াকশনটা হবে। যদি আপনার সেরকম কোনো প্রবলেম না হয়ে থাকে তাহলে আপনি সেটা অ্যাভয়েড করবেন না। অনেকের আমরা এরকমও পাই যে সচরাচর যেসব খাবারগুলো সম্পর্কে আমরা জানি যে তা অ্যালার্জি করে, সেগুলো একটাতেও তার অ্যালার্জি নেই, কিন্তু অল অন এ সার্টেন তার দেখা গেছে যে মুসুরির ডালে অ্যালার্জি। এরকম আমরা রোগী পাই। বা এমন একটা রোগী পেয়েছি যে
কোনো কিছুতে অ্যালার্জি নেই, দেন আমরা অ্যালার্জি প্রোফাইল নামে একটা পরীক্ষা আছে, ওটা করে আমরা দেখলাম যে তার ককরোচ তেলাপোকাতে অ্যালার্জি আসলো। তো আমি খোঁজ নিয়ে জানলাম যে হ্যাঁ তার বাসাতে অনেক তেলাপোকা, তো ওখান থেকে হতে পারে। ইভেন কারো কারো বাসার যে মাইট বলি আমরা, ছোট ছোট মাইট থাকে বা মোল্ড থাকে, ডাস্ট থাকে, এগুলোতে অনেকের অ্যালার্জি থাকে, সো এগুলো অ্যাভয়েড করবে। আচ্ছা, তো এই যে হাঁপানি রোগ প্রতিরোধের জন্য কোন ধরনের টিকা বা প্রতিকার প্রয়োজন আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে হাঁপানি রোগটাকে আপনি টিকা দিয়ে প্রতিরোধ করতে পারবেন না, কিন্তু হাঁপানি যাদের থাকে তাদের শ্বাসনালীটা কম্প্রোমাইজ থাকে, তাদের যদি কোনো ইনফেকশন হয় তাহলে হাঁপানির যে মারাত্মক অ্যাটাক আমরা যেটাকে বলি অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, এই অ্যাটাকগুলো বা এক্সাজারভেশন যেটার কারণে হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে, আইসিইউতে যাওয়া লাগতে পারে, এমনকি প্রাণ নাশেরও কারণ হতে পারে। তো সেটাকে যদি আমরা ট্যাকল দিতে চাই, সেই ক্ষেত্রে আমাদের প্রথম টার্গেট থাকবে যে ইনফেকশন যাতে না হয়। এবং কমনলি আমরা আক্রান্ত হই বিভিন্ন সিজনগুলোর যখন চেঞ্জের সময় আসে, ট্রানজিশন, এবং এই ট্রানজিশনগুলোতে ভাইরাল ইনফেকশন বেড়ে যায়। তো আমরা ইউজুয়ালি কিছু ভাইরাসের এগেনস্টে, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটার বিরুদ্ধে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আছে যেটা আমরা অ্যানুয়ালি প্রতি বছর নিই। আর এটার ক্ষেত্রে আমাদের দেশের ক্ষেত্রে আমি পার্টিকুলারলি একটা কথা একটু বলতে চাই যে আমরা ইউরোপ বা আমেরিকাতে কিন্তু এটা শীতকালে সাধারণত দেওয়া হয়, কিন্তু আমাদের এই জোনে জিওগ্রাফিক্যাল কিছু চেঞ্জের জন্য আমরা সাধারণত রিকমেন্ড করি মার্চ এপ্রিল এই সময়টা বা মে এই সময়টাতে এই ভ্যাকসিনটা নিতে। এছাড়া আরও কিছু ভ্যাকসিন আছে, যেমন নিউমোনিয়া ভ্যাকসিন, নিউমোকক্কাল ভ্যাকসিন, এবং নতুন আরও কিছু ভ্যাকসিন এখন রিকমেন্ড করছেন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন যেগুলো আছেন, জিনা আমরা বলি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন, তারা রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস আরএসভি ভাইরাসের এগেনস্টেও ভ্যাকসিনেট করার ব্যাপারে এই ভ্যাকসিনগুলো কি শিশুরাও নিতে পারবে? শিশুরাও নিতে পারবে। যে হাঁপানি রোগ নিয়ে হচ্ছে আসলে টিকাদানের বিষয়ে আপনি কথা বলছিলেন, এবার একটু জানতে চাই যে হাঁপানি রোগের জটিলতা বা পার্শ্ব প্রতিক্রিয়া কি কি রয়েছে? বেশ চমৎকার প্রশ্ন। আসলে হাঁপানি রোগ প্রথমত যে লক্ষণগুলো নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, এইটা এমন তীব্র পর্যায়ে পৌঁছতে পারে, বিশেষ করে শ্বাসকষ্ট, আমরা যেটাকে বলি রেসপিরেটরি ফেলিউর, একদম আমাদের ফুসফুস ফেল করছে, যতটুকু অক্সিজেন তার ব্লাডে নেওয়া প্রয়োজন সে টেনে নিতে পারছে না। এর ফলে কিন্তু রোগী ধীরে ধীরে ড্রাউজি হয়ে যায় এবং পেশেন্ট এক্সস্টেড হয়ে যায়। এমনও হতে পারে যে তাকে আইসিইউতে নেওয়া লাগতে পারে। যখনই আমাদের রেসপিরেটরি এরকম ফেলিউর ডেভেলপ করে, তখন কিন্তু ধীরে ধীরে সেটা হার্টকেও বিকল করা শুরু করে, অ্যারিথমিয়া ডেভেলপ করে যায়, এবং পেশেন্ট কিন্তু আমরা বলি রেসপিরেটরি অ্যারেস্টের দিকে যেতে পারে। সো এই ধরনের জটিলতা কিন্তু, আর যাদের কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা, অনেক বেশি কাশি হচ্ছে, তখন কিন্তু তার বিভিন্ন কাশিজনিত যে কমপ্লিকেশনগুলো বা জটিলতাগুলো সেগুলো কিন্তু হতে পারে। যেমন কাশিজনিত জটিলতাগুলো, কাশতে কাশতে অনেকের দেখা যাচ্ছে যে অনেকটা এম্বারেসিং সিচুয়েশন হয়ে যায়, অনেককে কাশতে কাশতে আমরা বলি যে হার্নিয়াও ডেভেলপ করতে পারে, বিভিন্ন ধরনের, এবং সোশ্যালিও কিন্তু এটা বেশ রোগীদের জন্য অনেকটাই মানে একটা এম্বারেসিং হয়ে যায় যে তার একটা কর্মক্ষেত্রে যে তিনি কন্টিনিউয়াস কাশছেন এবং পাশের যারা তার কলিগরা আছেন তারা দেখছেন। সো এই সব মিলিয়ে কিন্তু বেশ এম্বারেসিং একটা সিচুয়েশন হয়ে যায়। আচ্ছা, এই যে সাধারণ জ্বর কাশি ঠান্ডা, বিশেষ করে কাশি এবং ঠান্ডা বা সর্দি যাদের থাকে, তো এই সাধারণ জ্বর কাশি ঠান্ডাকে কি আমরা ধরে নিব যেটা হাঁপানি, বা নাকি এটা হচ্ছে সাধারণ কোনো জ্বর কাশি ঠান্ডা? ঠিকই বলেছেন। আসলে হাঁপানি একদম স্পেসিফিক একটা এন্টিটি। হাঁপানি কিন্তু হাঁপানি হতে হলে এটা অ্যালার্জি জনিত কারণেই সাধারণত হাঁপানি হয়। তো আমরা দুইটা টাইপ আছে, যদিও সে আমরা ফেনোটাইপিক করে নিই, ওই ডিটেলস আলোচনায় আমি যাচ্ছি না, তবে এটা কাইন্ড অফ অ্যালার্জি। কিন্তু সাধারণ যে জ্বর ঠান্ডা হচ্ছে এটা হলেই অ্যালার্জি না, তবে হাঁপানি না। তবে ইয়েস, যাদের হাঁপানি থাকে তাদের সাধারণত যে জ্বর ঠান্ডাগুলো হয় সেগুলো সাধারণ থাকে না, অনেক সময় অসাধারণ হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা আমাদেরকে সবসময় একটু সতর্ক থাকতে হয়। আর সাধারণ জ্বর ঠান্ডা কাশি এগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটা দিয়ে আমরা কমব্যাট করতে পারি। আপনি একটু আগেই ফুড প্রোফাইলের কথা বলছিলেন যে একটা ফুড প্রোফাইল টেস্ট, যে কোনো খাবারে অ্যালার্জি আছে কিনা। যেহেতু হাঁপানি হচ্ছে বংশ পরম্পরায় হতে পারে, তো কেউ যদি হচ্ছে এই যে হাঁপানি টেস্টের ফুড প্রোফাইলটা যদি করতে চান, কোন বয়সে আসলে করাটা ভালো হবে যাতে হচ্ছে ভবিষ্যতে তার কোনো প্রবলেম না হয়? আচ্ছা, আসলে এই ক্ষেত্রে আমি একটু ক্লিয়ার মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে অ্যালার্জি প্রোফাইল টেস্ট আসলে সবার ক্ষেত্রে করার প্রয়োজন নেই, কারণ এটা খুব বেশি স্পেসিফিক পরীক্ষা যে ব্যাপারটা তাও নয়। এটা আমরা তাদের ক্ষেত্রে রিকমেন্ড করি যারা আসলে বুঝতে পারছেন না। সবচেয়ে বেস্ট অ্যালার্জি প্রোফাইল হচ্ছে আপনি নিজে যেটা জাজ করছেন, অ্যাসেস করছেন যে ইয়েস আমি এটা খেলে প্রবলেম হচ্ছে, দ্যাট ইজ দ্য মোস্ট স্পেসিফিক, যে হ্যাঁ আমার এটা খেলে প্রবলেম হয়। আর অ্যালার্জি প্রোফাইল যেটা, সেটাতে আপনি ধারণা করতে পারবেন, বাট দিস ইজ নট দ্যাট মাচ স্পেসিফিক, নাম্বার ওয়ান। আর
অ্যাজমার ক্ষেত্রে আপনাকে অ্যাজমা ডায়াগনোসিসের কনফার্ম হতে হবে, স্টিক হতে হবে। অ্যাজমাটা যেহেতু শ্বাসনালীর রোগ, আমরা গড়ে পড়তায় ব্লাডের অ্যালার্জির মাত্রাটা বেশি থেকে আইজিই লেভেল আমরা করে দেখি, সিবিসিতে দেখা যায় ইউসিনোফিল কাউন্টটা বেড়ে যায়, বাট এগুলো সবই সাপোর্টিভ। স্পাইরোমেট্রি নামে একটি পরীক্ষা আছে, স্পাইরোমেট্রি উইথ রিভার্সিবিলিটি টেস্ট, যেটা দিয়ে আমরা ফুসফুসের রিভার্সিবিলিটি দেখি। যদি আপনার ফুসফুস দেখা যায় যে ব্রঙ্কোডাইলেটর বা স্টেরয়েড দিলে তার যে সক্ষমতার ঘাটতি হয়েছে সেটা রিভার্স করে, তখনই আমরা অ্যাজমা বলবো। এবং অ্যাজমা অবশ্যই ডায়াগনোসিস করবেন একজন মেডিসিন বা বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আমরা নিজেরা অ্যাজমা ডায়াগনোসিস করতে যাব না। আচ্ছা, এবার একটু জানতে চাই শিশুদেরকে নিয়ে। আমরা দেখি যে অন্যান্য বয়সের তুলনায় শিশুদের মধ্যে হাঁপানি রোগটা একটু বেশি থাকে, তো আসলে কেন শিশুদের মধ্যে এই রোগটা একটু বেশি দেখা যায় সেটা একটু জানতে চাই। জি, এটা একদম শুরুতেই যেটা বলেছিলাম যে এটা যেহেতু বংশ পরম্পরায় রোগটা আসে, তো যার আসলে জেনেটিক্যাল যে ডেভেলপমেন্টটা সেটা তো আমরা বাই বার্থ আমাদের শুরু হয়ে যায়। সো যার আসলে অ্যালার্জিক টেন্ডেন্সি বা অ্যাজমা ডেভেলপ করেছে, যেটা সে তার বংশগতভাবে পেয়েছে, এটা একদম ফ্রম দ্য ভেরি আর্লি এজ থেকেই কিন্তু প্রকাশ পাওয়া শুরু হবে। যে কারণে আমরা একদম আর্লিয়ার ফেজেই কিন্তু পেয়ে যাই যে হ্যাঁ, এই পেশেন্টের একটু অ্যালার্জিক টেন্ডেন্সি আছে, অ্যাজমা টেন্ডেন্সি আছে। তবে অ্যাডাল্টদের ক্ষেত্রেও, অ্যাডাল্ট লাইফে এসেও অ্যাজমা ধরা পড়ার প্রবণতাও কিন্তু একেবারে কম নয়। এখন কিন্তু বেশ বড় একটি ভাগে আমরা দেখতে পাচ্ছি যে অকুপেশনাল অ্যাজমা, তার কাজের পরিবেশের সাথে কিন্তু সম্পর্কিত অ্যাজমা পাচ্ছি, স্থূলতার জন্য অ্যাজমা, এবং বায়ু দূষণ বা এক্সপোজারের কারণে, সাবসিকুয়েন্ট এক্সপোজারগুলোর কারণেও কিন্তু আমরা এই হাঁপানিটা আমরা পাচ্ছি। তো আপনারা ডায়াগনোসিস করেন কিভাবে আসলে যে হাঁপানি রোগটা হয়েছে, বা কি কি পরীক্ষা নিরীক্ষা রয়েছে? জি, আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে স্পাইরোমেট্রি উইথ রিভার্সিবিলিটি টেস্ট, আমরা যদি দেখি তার শ্বাসনালীটা রিভার্স করে, যে সক্ষমতাটা কমে আসছিল সেটা আমরা ব্রঙ্কোডাইলেটর দিলে যদি বেড়ে যায়, তখনই আমরা কনফার্ম বলতে পারবো ইয়েস দেয়ার ইজ অ্যাজমা। আর এছাড়া কিছু সাপোর্টিভ ডকুমেন্টস আছে, লাইক সিবিসিতে আমরা ইউসিনোফিল দেখি, আইজিই দেখি। তবে অনেক সময় কিছু কিছু রোগীর ক্ষেত্রে আছে কাশি বেশি থাকে। এই যে অ্যাজমার যে প্রধান দুটো লক্ষণ আমি বলেছিলাম যে শ্বাসকষ্ট এবং হুইজিং সাথে কাশি, অনেকের ক্ষেত্রে কিন্তু কাশিটা প্রিডমিনেন্ট থাকে, শ্বাসকষ্ট অত বেশি না, শুধু কাশি, সেটাকে আমরা বলি কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা। তাদের কতদিন পর্যন্ত থাকলে হচ্ছে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে? আচ্ছা, আমরা কাশির সাধারণত আমরা বলি অ্যাকুট কাফ, সাব অ্যাকুট কাফ, ক্রনিক কাফ। কিছু কিছু অ্যাকিউট কাফেই মানে কয়দিন, সাধারণত 3 সপ্তাহ পর্যন্ত যে কাশিটা সেটাকে আমরা বলি অ্যাকিউট কাফ। 3 থেকে 2 মাস পর্যন্ত যেটা, সেটাকে আমরা বলি 3 সপ্তাহ থেকে 2 মাস, সেটা সাব অ্যাকিউট। আর তার বেশি হলে আমরা ক্রনিক কাফ বলি। তবে কিছু কিছু কাফ অ্যাকিউট হলেও আপনাকে কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সেক্ষেত্রে আমরা কিছু ডেঞ্জার সাইন বা বিপদ চিহ্ন দেখি, যে কাশি হচ্ছে, সাথে বুক ব্যথা আছে, প্রচণ্ড জ্বর আছে, ইট কুড বি নিউমোনিয়া। নিউমোনিয়া হলে তো আপনাকে অবশ্যই এটা একটা ইমার্জেন্সি, আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আবার কিছু কিছু কাফ আছে যে না, আমার ভাইরাল ইনফেকশন হয়েছিল, এটা 14 দিন পর্যন্ত থাকতে পারে। যদি সিমটমগুলো কমে আসে তাহলে আমরা কিন্তু অবজার্ভ করি। সিওপিডির কাশি, এটা কিন্তু অনেক দিন ধরে থাকে। টিবির কাশি আমরা বলি, যেটা সরকারের ডিপেন্ড করে যে কাশিটা কোন ধরনের, সেই সাইন সিমটমের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু চিকিৎসক শরণাপন্ন হব। মানে এটা যে সহকারী ওষুধ সেটা আমরা আসলে জানি না, আমরা যেটা মেইন ওষুধ সেটা বাদ দিয়ে সহকারী ওষুধটা খাচ্ছি, তাতে তো রোগ ভালো হবে না, বরং আরো পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু দেখা যাচ্ছে। আরেকটা বিষয়, নেবুলাইজেশন নিয়ে একটা কথা বলতে চাচ্ছি। মন্টেলিকাস্টের মতো নেবুলাইজেশনটাও কিন্তু যত্রতত্র শুরু করে দেই আমরা, যখনই একটু শ্বাসকষ্ট হচ্ছে, যে বাচ্চাদের নাক থেকে পানি পড়ছে, তখনই কিন্তু ফার্মাসিতে একটা একেবারে অ্যাভেলেবল দেখা যায়, গেলেই কিন্তু হচ্ছে এখন, অথবা মেশিনটাও কিন্তু অ্যাভেলেবল এখন। তো এই যে নেবুলাইজেশন ডাক্তারের পরামর্শ ছাড়া করাটা আসলে কতটুকু সঠিক? জি, আপনি ঠিকই বলেছেন। নেবুলাইজেশনের ব্যাপারে আমি যেটা বলবো, নেবুলাইজেশন আসলে এটা একটা ড্রাগ ডেলিভারি টেকনিক, যে আমি সরাসরি আমার শ্বাসনালীর প্রবলেম, শ্বাসনালীতে আমি ওষুধটা ডেলিভার করছি। এবং নেবুলাইজ করার ক্ষেত্রে কিন্তু ওষুধের মাত্রা ঠিকমতো মিক্স করে দেওয়ার কিছু ব্যাপার থাকে, যদিও এখন প্রিফিল্ড কিছু পাওয়া যায়, বাট তারপরেও আমার কথা থাকবে, নেবুলাইজেশন কখন আমরা দিব সেটা নির্ধারণ করবেন আপনার চিকিৎসক। কারণ আপনি নিজে নিজে যখন নেবুলাইজ করছেন, প্রয়োজনে হয়তো ওই ওষুধটার তার ইন্ডিকেশনই নেই, আপনি স্টেরয়েড ইনহেল করছেন থ্রু নেবুলাইজার, দেখা যাচ্ছে ওই সময় তার হয়তো একটা ইনফেকশন আছে, অ্যাকিউট ইনফেকশন, সেটা বেড়ে যেতে পারে। সো আপনি অবশ্যই নেবুলাইজেশনটাও, আমরা যে হুটহাট আমরা অনেক সময় পাই যে রোগী এসছেন, উনি অলরেডি নেবুলাইজ করে এসছেন, এটা আসলে আহামরি কিছু না, এটা জাস্ট সিম্পল একটা ড্রাগ ডেলিভারি টেকনিক। অনেকে ভাবেন যে আমি তো ইনহেলার নেই, ইনহেলারের
পাশাপাশি আবার একটু নেবুলাইজটাও নিচ্ছি, তা আপনি কিন্তু ডাবল করে ফেলছেন। তো যদি ইনহেলার ব্যবহার করেন সেই মুহূর্তে নেবুলাইজার পরামর্শটা আসলে চিকিৎসকের কাছ থেকে নেওয়াটাই এখানে সঠিক একটা বিষয় হবে। আমি এবার একটু চলে আসি, যেহেতু সময়ের স্বল্পতা আছে, আমরা একটু হাঁপানি রোগের চিকিৎসা নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। আপনার কাছে সরাসরি ছেড়ে দিচ্ছি প্রশ্নটা, যে হাঁপানি রোগের মানে সামগ্রিক একটা চিকিৎসা ব্যবস্থাটা কি রয়েছে? হাঁপানি রোগের ক্ষেত্রে প্রথমেই আসলে আমি বলবো যে হাঁপানি কিনা আগে কনফার্ম দ্য ডায়াগনোসিস, আমাদের কনফার্ম করতে হবে ইয়েস আমার হাঁপানি আছে। আর যদি আমি কনফার্ম হয়ে যাই আমাদের যে ডায়াগনস্টিক টুলগুলো আছে সেগুলো দিয়ে, তখন আসি আমরা নেক্সট স্টেপ যে ইয়েস আমরা। তো আগে প্রথমে আমরা সঠিক ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট, যেটা একজন বক্ষব্যাধি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করতে হবে। পরবর্তীতে আমি যেটা শুরুতে বলেছি যে হাঁপানি রোগটা আসলে কেন হচ্ছে, এটা একটি অ্যালার্জিক ডিজিজ, একটা অ্যালার্জেন থাকে, কিছু কিছু অ্যালার্জেনের প্রতি কিন্তু তার সংবেদনশীলতা থাকে। তাহলে প্রথম কাজ হচ্ছে অ্যাভয়েডেন্স অফ দ্য অ্যালার্জেন। আমি অ্যালার্জেনগুলোকে আমার লাইফ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করব। খাবার হতে পারে, এটা ডাস্ট হতে পারে, ডাস্ট হলে আমি মাস্ক ব্যবহার করি, মানে প্রোটেক্টেড থাকার চেষ্টা করব। ইভেন অনেকের কিন্তু বাসাতে একটু ডাস্টি থাকে, ময়েস্ট থাকে বেশি, তো তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ সতর্কতা অবলম্বন করা উচিত। স্যাঁতস্যাঁতে ভেজা এসব পরিবেশে কিন্তু মৌল বা এগুলো বেশি হয়, তখন তার অ্যালার্জির প্রবণতা বেড়ে যায়। আর খাদ্যাভ্যাসে যেগুলো আমি বলেছিলাম যে যেগুলোতে তার প্রবলেম সেটা সে অ্যাভয়েড করবে। আর ড্রাগ রিলেটেড যেটা আসলে অ্যাজমার ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে ইনহেল কর্টিকোস্টেরয়েড এবং ইনহেলড কর্টিকোস্টেরয়েড। আমরা কখনোই অনেকেই দেখি শুধু ব্রঙ্কোডায়ালেটর সালবিউটামলের একটা ইনহেলার নিচ্ছেন, এটা করে কিন্তু প্রাণঘাতী এক্সাজারভেশন, যেটা নিয়ে একদম হসপিটালাইজ হয়ে রোগী বেশ খারাপ হয়ে যাওয়া, যেটা আমরা রেসপিরেটরি ফেইলিউর বললাম, যে শ্বাসনালী একদম বিকল হয়ে যাওয়া, সেই ধরনের পর্যায়ে কিন্তু চলে যেতে পারেন। আর হুট করে সমস্যা যখন কন্ট্রোলে হয়ে যায়, অল অন এ সাডেন সব ওষুধ আমরা বন্ধ করব না। এই ক্ষেত্রে চিকিৎসক নির্ধারণ করবেন স্টেপ আপ স্টেপ ডাউন, এগুলো আমরা ওভাবে নির্ধারণ করে দিব এবং সেই অনুযায়ী অবশ্যই অ্যাডহেরেন্স থাকতে হবে ওষুধের সাথে। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ আমি একটু বলে দিতে চাই আপনাদের মাধ্যমে, যে ইনহেলার যে টেকনিকটা, অনেকেই ইনহেলার নিচ্ছেন কিন্তু যখন চাপ দিচ্ছেন তার সাথে সিনক্রোনাইজভাবে নিতে পারছেন না। ইনহেলার টেকনিকটা চিকিৎসকদের থেকে শিখে নেবেন। অনেকের মাসেল উইক আছে, বার্ধক্যজনিত কারণে ঠিক মতন সিনক্রোনাইজেশনটা পারছেন না, তারাও কিছু ডিভাইস আছে, স্পেসার ডিভাইস, সেই স্পেসার ডিভাইস দিয়ে সঠিকভাবে আমরা যদি ইনহেলারগুলো ব্যবহার করি, অ্যাজমা থেকে অনেকটাই সুস্থ থাকতে পারবো এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। কোয়ালিটি অফ লাইফ কিন্তু অনেক ইমপ্রুভ হবে। আশা করছি যে আজকের আয়োজনের মাধ্যমে এবং আপনার মাধ্যমে যে দর্শক শ্রোতারা আজকে আমাদের শুনছেন, তারা কিন্তু ইনহেলার নেওয়ার যে সঠিক নিয়ম তা তার চিকিৎসকের কাছ থেকে জেনে নেবেন, এবং পাশাপাশি যে মন্টেলুকাস্ট যত্রতত্র তারা খাবেন না, এবং আজকের আয়োজনটা বিশেষ করে তাদের জন্য হচ্ছে হয়তো অনেক উপকারী হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। যমুনা টেলিভিশনকেও অনেক অনেক ধন্যবাদ এবং আমার দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, এই ছিল ডক্টর সনকলের আজকের আয়োজন। আবারও দেখা হবে রবি, সোম এবং মঙ্গলবার ঠিক 3:30টায়।